অভিষেক ব্যানার্জি দেখুন, আমি অভিষেক ব্যানার্জি তো আমি যেখানকার এমএলএ ছিলাম সেই কেন্দ্রেরই সাংসদ, ডায়মন্ড হারবার কেন্দ্রের উনি সাংসদ। ওনার রাজনৈতিক উত্থান কি আমি জানি না। উনি তো কোটায় নেতা, পিসি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি, তারপরে ডায়মন্ড হারবার সিটে দাঁড়িয়েছেন। আমাকে যদি মমতা হাত ধরে বলে তোমা তুই এবার ভোটে দাঁড়া, তোকে আমি মন্ত্রী করব, আমি তাও দাঁড়াবো না। তখন আমি আমি মানে তুই তোকারি করতাম, বললাম কেন রে তোমা দাঁড়াবি না? বললো আবার তো মমতা আমাকে ফলতাতেই টিকিট দেবে, ওখানে গেলি আবার জাহাঙ্গীর, দাঁড়াতে আমি মেলাইন হতে পারবো না। শুনুন, আমি মমতা ব্যানার্জি তো আমার একসময় নেত্রী ছিলেন, তারপর দেখি একসময় অভিষেক ছুটে ছুটে আসতো, এসে দিদিকে বলতো দিদি দেখো না লতা আমায় মেরেছে। আমি জিজ্ঞেস করতাম দিদি লতা কে? মানে লতা এরকম মালতী এইসব লতা টতা কাজের লোক। দিদি বলছে না না এ মা, লতা তো ওর মা। আর অভিষেক আমাকে ভাত ছুঁড়ে ছুঁড়ে মারতো, এই সোনালিটা এসেছে দিদিকে নিয়ে আবার চলে যাবে। তখন আমি বলতাম না বাবু, ওদের বাড়ির সব বাচ্চারা খুব সুন্দর দেখতে, অভিষেক আকাশ অঙ্কেশ আবে সব সুন্দর দেখতে। তো আমি বললাম না বাবা, আমি তোমার দিদিকে নিয়ে যাবো না। অভিষেকের তো পিসি হন, মমতা দি অভিষেকের পিসি, কিন্তু তাও ওরা তো দিদি বলে। তারপরে অভিষেকের তো কোনো রাজনৈতিক মানে রাজনীতিতে উনি এখন এমপি হয়ে গেছেন, খুব ভালো ইংরেজি বলেন বা খুব ভালো হিন্দি বলেন, কিন্তু অভিষেকের তো রাজনৈতিক মানে আমরা রাজনীতি করা মানে যেটাকে মমতা দিকে দেখে যে রাজনীতি শিখেছি, সংগ্রামের মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে, কোনো অভিষেকের এটা নেই। অভিষেক এখন এমপি হয়ে গেছেন, তাকে তো মান্যতা দিতেই হবে। তিনি বলেছেন তিনি 250টা সিট পাবেন, হয়তো ক্যালকুলেশন করেছেন বা আইপ্যাক ওকে রিপোর্ট দিয়েছে। আমি যদি তখন দিদির সঙ্গে অনশনে মানে অনশনে দিদির সঙ্গে না বসি, তখন বড় বড় করে পেপারে লেখা হবে যে ছায়া সঙ্গী ও মমতার সঙ্গ দিলেন না। কিন্তু দেখো, উপোস করো তো তুমি হিন্দু ঘরের মেয়ে, মুসলমানরা তো রোজা করেন, কি করে করেন আমি জানি না। এবং আমি 4 দিনের দিন না মানে কি বলবো, আমি একটু অসুস্থ। মুসলমানরা রোজা করলে তো সেটা সারাদিন খান না, রাত্রিবেলা তো তারা খান। হ্যাঁ, আমার মুসলমানের তো মানে সারাদিন কিছুই খাওয়ার নয়। না আমি সেটাই বলছি। 4 দিন অনশন করার পরে আমি দেখতে পাচ্ছি আমি হাই প্রেশার, তখন আমি সুগারের পেশেন্ট, আমি হাই প্রেশারের পেশেন্ট। তখন আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা খারাপ লাগছে, আমি বাথরুমে গেছি। তখন আমি দিদিকে বলছি দিদি আমার কিন্তু শরীরটা খারাপ লাগছে। তখন দিদি একটু ফিচেল হাসলি, কি তুই আর অনশন করতে পারবি না? তখন আমি বললাম না দিদি আমার শরীরটা খারাপ লাগছে। তখন নির্মল মাঝি ছিলেন, এখনো আছেন, বেঁচে থাকুন। তিনি বললেন নির্মল ওর প্রেশারটা দেখতো। নির্মল মাঝি প্রেশার দেখলেন, বললেন দিদি ওর প্রেশার তো মারাত্মক হাই। তখন দিদি মঞ্চ থেকে অ্যানাউন্স করলেন যে একজন অনশনকারী তিনি অসুস্থ বোধ করছেন, তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যান। তখন আমাকে বেলভিউ নার্সিংহোমে নিয়ে আসা হলো। তখন অজয় রানাডে ছিলেন আমাদের ডিসি সেন্ট্রাল। পুলিশ যেহেতু নিয়ে এসছে, বেলভিউ একটু বেশি কেয়ার নিচ্ছে। আমাকে বেলভিউয়ের সিও ট্যান্ডন সাহেব বললেন ম্যাডাম আপনি অনশন মঞ্চ থেকে এসছেন? তখন আমি বললাম হ্যাঁ সাহেব। তখন বললো আপনি কি খাবেন? আমি বলছি একটু চা খাবো, আমি একটু ফন্ড অফ টি। তখন বলছে আগে তো আপনাকে চা দেবো না, আগে একটু শরবত খান। না না শরবত কিছু দরকার, মানে উনি আমার অনশনটা ভাঙাবেন। তখন আমাকে অজয় রানাডে বলছেন ম্যাডাম আমাকে শরবত মানে শরবতটা ফ্রুট জুস মানে ফলের রস দিলেন। অজয় রানাডে বলছেন ম্যাডাম আপনি কি অনশন ভঙ্গ করলেন? আমি বললাম হ্যাঁ, আমি তো মানে ফলের রস খেয়ে নিয়েছি, ফলের জল খেলেও অনশন ভঙ্গ হয়ে যায়। দিদি 21 দিন আমি শুনেছি, আমি তো গান্ধীজিকে চোখে দেখিনি, আমি শুনেছি 21 দিন নাকি গান্ধীজি অনশন করেছিলেন। গান্ধীজির অনশনটাকে মানে অনশনের রেকর্ডটাকে উনি ব্রেক করার জন্য উনি 26 দিন অনশন করলেন। দিদি অনশন, দিদি কি খেতেন আমি জানি না, কি জানি দিদি, কিন্তু দিদি তারপর অসুস্থ হয়ে পড়লেন। আর আনফর্চুনেটলি সেদিনই আমার শাশুড়ি প্রয়াত হলেন। দিদি যেদিন অনশন ব্রেক করলেন তখন ছিল রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, তখন হ্যাপি নিউ ইয়ার সামনে। তখন গোপাল কৃষ্ণ গান্ধী, রাজ্যপালকে তো হিজ এক্সেলেন্সি বলতে হয়, তখন আমি বলছি হিজ এক্সেলেন্সি হ্যাপি নিউ ইয়ার। তখন গোপাল কৃষ্ণ গান্ধী সবার নামে নামে চিনতেন। তখন আমাকে বললেন ইয়েস সোনালি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, বাট আই ক্যান নট সে ইউ হ্যাপি বিকজ মমতাজি ইজ স্টার্ভিং। দিদির কিন্তু ওয়েট বেড়ে গেল, দিদির ওয়েট বেড়ে গেল, 26 দিন না খেয়ে থাকার পর ওয়েট বেড়ে গেল। হ্যাঁ,